যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা সেসব মহিলাদের জন্য ওষুধ বানাতো। কিন্তু একটা আশ্চর্যকর বিষয় হলো ওই মহিলাদের যে ঘরে মা নিয়ে যেত সেই ঘরে মা কাউকেই যেতে দিত না। ওই ঘরে শুধুমাত্র আমাদের বাড়ির কাজের খালার যাওয়ার পারমিশন ছিল। কিন্তু আমার যখন বিয়ে হলো আমার কোনো বাচ্চা হলো না। তখন আমি আমার মাকে বললাম, মা তুমি তো সমস্ত মহিলাদের জন্য ওষুধ বানিয়ে দাও, তাহলে তুমি আমাকে ওষুধ বানিয়ে দাও, আমার বাচ্চা হওয়ার জন্য ওষুধ বানিয়ে দাও। মা আমার কাছে কথাটা শুনেই রেগে গেল আর আমাকে বারণ করে দিল। তারপর আমি আমাদের কাজের খালাকে বললাম আমাকে সাহায্য করতে, আর কাজের খালা নিজের মুখ লুকিয়ে আমার মায়ের ঘরে গেল। আর মা কাজের খালাকে জিজ্ঞেস করলো, তুমি মুখটা চাপা দিয়ে আছো কেন? কাজের খালা বলল তার মুখটা তেলের ছিটা লেগে মুখটা খারাপ হয়ে গেছে, তাই সে মুখ ঢেকে আছে। তার পরের দিন সকালবেলা আমি কাজের খালার জায়গায় আমি আমার মায়ের ঘরে গেলাম, আর মায়ের ঘরে গিয়ে যা দেখলাম তা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমার মায়ের নাম পায়েল। আমার মা তাদের গ্রামের সব থেকে পড়াশোনা জানা মহিলা ছিল। গ্রামের মধ্যে আমার মাই প্রথম এমন মহিলা ছিল যে ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা পুরোপুরি পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, কারণ আমার দাদু হঠাৎ করে মারা গিয়েছিলেন। দাদু মারা যাওয়ার পর থেকে আমার মা ডাক্তারি করা শুরু করলো। যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদেরকে চিকিৎসা করে বাচ্চা হওয়ার ওষুধ দিত, আর আমার মায়ের সেই ওষুধ খেয়ে সেসব মহিলাদের বাচ্চা হতেই হতো। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগতো, আমার মা ওইসব মহিলাদের আলাদা রুমে কেন নিয়ে যেত, সবার সামনে কেন চিকিৎসা করতো না? আমার 16 বছর বয়স হয়ে গেল কিন্তু আমি একটাবারের জন্য মায়ের ওই রুমে গিয়ে দেখতে পারিনি যে ওই রুমের মধ্যে কি আছে, কারণ ওই রুমের মধ্যে কাজের খালাকে ছাড়া বাকি অন্য কাউকে আর মা যেতে দিত না। আরো একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লাগতো, সেটা হচ্ছে ওই রুমের মধ্যে যেসব মহিলারা চিকিৎসার জন্য ঢুকতো, ঢোকার কিছুক্ষণ পরেই ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতো। আওয়াজ শুনে এমন মনে হতো যে কোনো মহিলা বাচ্চার জন্ম দিচ্ছে, আসলে তো কোনো বাচ্চার জন্ম হতো না, তাহলে আওয়াজ হতো কিসের জন্য? আমি ওই রুমে ঢোকার অনেক চেষ্টা করেছি কিন্তু আমার মা আমাকে কখনোই ওই রুমে ঢুকতে দেয়নি। এমনকি আমার বাবাও অনেক চেষ্টা করেছিল কিন্তু বাবাকেও ওই রুমে ঢুকতে দেয়নি, আর বাবাও কিছু বলতো না, কারণ মা তো অনেক ইনকাম করতো। যেসব মহিলারা আমার মায়ের কাছ থেকে ওষুধ নিত আর তাদের কাজ হয়ে যেত, তারপর সেসব মহিলারা মিষ্টি, জামা কাপড় সেসব নিয়ে আমাদের বাড়িতে আসতো আর সেগুলো আমার মাকে দিয়ে যেত। তারপর আমার বিয়ে হয়ে গেল। আমার বর খুব ভালো ছিল কিন্তু আমার বর সবসময় আমার মাকে নিয়ে মজা করত। তারপর একদিন বাপের বাড়িতে ঘুরতে গিয়ে দেখলাম আমার মা বড় মাপের একটা মেশিন কিনেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কি? মা আমাকে বললো, এটা তুমি বুঝবে না, এটা এক ধরনের মেশিন। আমি মাকে বললাম, মা তুমি তো কোনো অপারেশন করো না, তাহলে এই মেশিন দিয়ে তুমি কি করবে? তখন মা বললো, এই মেশিনটা অনেক দরকার, এই মেশিনটা আমার অনেক কাজে লাগবে। আমি তখন মাকে বললাম, মা অনেক কষ্ট করেছো, এত কষ্ট করে কি লাভ? অনেক টাকাই তো ইনকাম করেছো, আর কষ্ট করার দরকার নেই। আমার মা তখন বলে, পয়সা ছাড়া আর জীবনে কিছু নেই রে। পয়সা একটা এমনই জিনিস যেটা প্রতিদিন প্রতি মুহূর্তে সব সময় কাজে লাগে, বুঝলি? তারপর একদিন আমার শাশুড়ি আমাকে বললো, তোমার ননদের বাচ্চা হচ্ছে না, তুমি এক কাজ করো, তোমার মাকে বলো আমার মেয়ের চিকিৎসা করতে। সেই দিনই আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম আর গিয়ে আমার মাকে বললাম, মা আমার ননদের বাচ্চা হচ্ছে না, তুমি আমার ননদের চিকিৎসা করো। আর একটা কথা মা, তুমি আমার ননদের চিকিৎসা করার জন্য কোনো খরচা কিন্তু নেবে না আমার ননদের কাছ থেকে। মা আমার কথাটা শুনে রেগে গেল, নেব না মানে? তুই জানিস এই চিকিৎসা করাতে কত টাকা খরচ হয়? আমি তখন মাকে বললাম, কত টাকা আর খরচ হয়? তুমি তো শুধু ওষুধ দাও, অল্প ওষুধ না হয় ফ্রিতেই দিয়ে দিলে, কারণ ও তো আমার নিজের ননদ, ওর কাছ থেকে কি আর টাকা নেওয়া যায় বলো? মা তখন বলল, টাকা না নিলেও কিন্তু পরে তুই খারাপ হবি। আমি বললাম, কেন? মা বলল, আমি ওষুধ দেওয়ার পরেও যদি তোর ননদের বাচ্চা না হয় তারপরে কিন্তু তুই খারাপ হবি। আমি বললাম, কেন? বাচ্চা হবে না কেন? তুমি আজ পর্যন্ত যাকে যাকে ওষুধ দিয়েছো তাদের প্রত্যেকের বাচ্চা হয়েছে, তাহলে আমার ননদের বাচ্চা হবে না কেন? তখন আমার মা রেগে গিয়ে বলে দিল, আমি তোমার ননদের চিকিৎসা করাতে পারবো না। তারপর আমি আমার বাবাকে বললাম, বাবা অনেক কষ্টে মাকে বুঝিয়ে রাজি করালো। তারপর আমার ননদের চিকিৎসা করানো হয়ে গেল। আমার ননদের চিকিৎসা করানোর পরে আমি আমার ননদকে জিজ্ঞাসা করলাম, আমার মা তোমাকে কিভাবে চিকিৎসা করালো গো? আমার ননদ বলল, তোমার মা আমাকে একটা ডাইনিং এ বসিয়েছিল। আমি তখন বললাম, কেন? আমার মা তোমাকে কোনো রুমে নিয়ে যায়নি? সে বলল, না, তোমার মা আমাকে ডাইনিং এ বসিয়ে কয়েকটা ওষুধ লিখে দিল আর কয়েকটা টেস্ট করাতে বলল। আমি কথাটা শুনে অনেকটা অবাক হলাম। আমার মা সারা দুনিয়ার মানুষের চিকিৎসা করছে, সবার বাচ্চা হচ্ছে, তাহলে আমার ননদের বেলায় কেন এরকমটা হবে? আমার ননদের কোনো বাচ্চা হলো না। আমারও বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল, আমার ঘরেও কোনো বাচ্চা হলো না। তখন আমার স্বামী বলল, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো, তোমার মা তো সবাইকে ওষুধ দেয়, তুমিও তোমার মায়ের থেকে ওষুধ নিয়ে আসো। আমি বরকে লুকিয়ে ডাক্তারের কাছে গেলাম চেক আপ করতে। ডাক্তার চেক আপ করে বলল, আমি আর কখনোই মা হতে পারবো না। সেদিন আমি অনেক কান্না করেছিলাম আর সারা রাত চিন্তা করেছিলাম এখন আমি কি করব। তারপর আমি আমার মায়ের কাছে গেলাম আর আমি আমার মাকে সবকিছু খুলে বললাম যে ডাক্তার আমাকে বলেছে আমি কখনোই মা হতে পারবো না। মা
তখন বলল, এখন কি করবি মা, এটা তো বড় সমস্যা। আমি বললাম, কিসের সমস্যা? তুমি তো সবার চিকিৎসা করো, আমার চিকিৎসাও করবে। মা তখন বলল, আমি তোমার চিকিৎসা করতে পারবো না। আমি তখন বললাম, কেন করবে না তুমি আমার চিকিৎসা? তুমি তো সবার চিকিৎসা করো, তাহলে তুমি আমার চিকিৎসা কেন করবে না? আর তারপর থেকেই বুঝে গেলাম এই রুমে এমন তো কিছু একটা হয় যেটা মা কাউকেই জানাতে চায় না। তাই ওই রুমের মধ্যে আমার মা মহিলাদের কি চিকিৎসা করায় এটা জানার আগ্রহ আমার আরো বেড়ে গেল। আমাদের বাড়ির কাজের খালা ছাড়া মা আর কাউকেই ওই ঘরে যেতে দিত না। তাই এবার কাজের খালাকে ধরলাম সবকিছু জানার জন্য, কিন্তু খালা কিছুতেই বলতে চাচ্ছে না। খালা আমাকে কিছুই বলছে না। তাই শেষ পর্যন্ত খালাকে অনুরোধ করলাম, ঠিক আছে তোমার কিছু বলতে হবে না, কিন্তু তোমার পরিবর্তে কালকে আমি মায়ের ঘরে যাব। তুমি আজকে মায়ের ঘরে ঘোমটা দিয়ে যাবে, আর মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবে তেলের ছিটা লেগে তোমার মুখটা খারাপ হয়ে গেছে। কথা মতো কালকে খালার পরিবর্তে আমি মায়ের ঘরে গেলাম, আর গিয়ে দেখলাম ঘরটা পুরো অপারেশন থিয়েটারের মতো ছিল। বড় বড় মেশিন ছিল আর একটা বিছানা রাখা ছিল। তারপর একটা মহিলা আসলো। তারপর মা আমাকে বলল, ওই রিপোর্টটা দেখে নাও। তারপর আমি ওই রিপোর্টটা দেখার পরে যা বুঝলাম, ওই একই কথা লেখা ছিল যে সে আর কখনো মা হতে পারবে না। আর তাকেও বলা হয়েছিল সে যেন টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। তারপর মা মহিলাটিকে জিজ্ঞেস করলো, তুমি কি নিজের ইচ্ছাতেই এই কাজগুলো করতে চাও? তারপর মহিলাটি বলল, হ্যাঁ আমি নিজের ইচ্ছাতেই করতে চাই, কারণ আমি জানি এই বাচ্চাটা আমার বরের নয়, অন্য লোকের বাচ্চা এটা। কিন্তু আমি যখন মা হয়ে যাব তখন সবাই ভাববে এটা আমার বরের বাচ্চা। তখন আমি আমার মায়ের চিকিৎসার কথা বুঝতে পারলাম। এতদিন ধরে টেস্ট টিউব বেবির চিকিৎসা করাতো আমার মা। তার মানে এতদিন যেসব মহিলাদের বাচ্চা হয়েছে ওসব বাচ্চা তাদের স্বামীর নয়, অন্য কোনো লোকের। এই কারণেই এত দামি দামি মেশিন আনিয়েছিল মা। তারপর ওই মহিলাটা ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই নিজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে ফেলি আমি। আমার মা আমাকে দেখে চমকে উঠলো। আমি আমার মাকে বললাম, এজন্যই তুমি আমাকে চিকিৎসা করাতে চাইছিলে না? আমার মা তখন বলল, আমি যেটা করেছি এটা তুমি ভুল ভেবো না, কারণ আমি বিভিন্ন মহিলাদেরকে কষ্টের হাত থেকে রক্ষা করছি। আমার কাছে যেসব মহিলারা এতদিন চিকিৎসা করিয়েছে তাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে এসব বাচ্চা তাদের স্বামীর নয়, অন্য কারো। তখন আমি আমার মাকে বললাম, আমি জানি না মা তুমি ঠিক করেছো নাকি ভুল করেছো, তোমার কাজের খালা তোমার কাছে আর কাজ করবে না, সে বলে দিয়ে চলে গিয়েছে। তারপর আমার মা কাজটা করা বন্ধ করে দেয়। আর একটা কথা, উপরওয়ালা যদি চায় তাহলে আমি একদিন না একদিন ঠিকই মা হব। আর আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।